আমাদের প্রধান উপদেষ্টা এই 24-এর গণঅভ্যুত্থানের আগেও উনি একদিন কোর্টে গিয়ে বলেন যে তাকে একটা লোহার খাঁচায় দাঁড়াতে হয়েছে। মানবিক মর্যাদার সাথে কতটা সাংঘর্ষিক অবস্থা আমি জানি না, সেটা এখনো আছে কিনা। স্বাধীনতা, মুক্তি, সুখ, ভিয়েতনামের বিপ্লব, স্বাধীনতা, মুক্তি, ইসলামী প্রজাতন্ত্র, ইরানি বিপ্লব। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাই জানি এগুলো শুধু স্লোগান নয়, এগুলো বিপ্লবের দার্শনিক ভিত্তি। যুগে যুগে দেশে দেশে মুক্তিকামী মানুষ এই দার্শনিক ভিত্তিতে উদ্বুদ্ধ হয়ে তাদের দেশে বিপ্লব সাধন করেছেন, দেশ গঠন করেছেন, জাতি গঠন করেছেন। এগুলো সেই দেশের জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ থেকে 54 বছর পূর্বে 1971 সালে আজকের এই দিনে এমন একটি দার্শনিক ভিত্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এর প্রত্যয়ে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। এটাই রাষ্ট্র গঠনের মূল রাজনৈতিক দলিল এবং এটাই ছিল রাষ্ট্রের অন্তর্বর্তী সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাসের যুদ্ধে দেশ স্বাধীনতা অর্জন করে। প্রশ্ন জাগে, স্বাধীনতা উত্তরকালে আমরা কি পেরেছি এই ত্রয়ী দার্শনিক আদর্শের ভিত্তিতে চলতে? মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য, এর ভিত্তিতে যুদ্ধে অংশগ্রহণকারী সকলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠনের যে দাবি ছিল তাকে উপেক্ষা করে প্রতিষ্ঠিত হয় দলীয় সরকার। তার ধারাবাহিকতায় দলীয় চিন্তাধারার কেন্দ্রিক সংবিধান এবং এর ধারাবাহিকতা আমরা দেখি একদলীয় শাসন, পরে দেখি সামরিক শাসন, নানা কাজের শাসন। আমরা ভুলে যেতে বসেছিলাম কোনো এক সময় 71 সালে এই বাঙালি জাতি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রত্যয়ে যে যুদ্ধ করেছিল, এটা আমরা ভুলে যাচ্ছিলাম। বিস্মৃতির এই অভিশাপ থেকে রক্ষা করেন এক গীতিকার। আজ থেকে প্রায় 1.5 যুগ আগে 2008-2010 থেকে তিনি এই বিষয়টিকে সামনে আনতে থাকেন। 10ই এপ্রিল এলেই উনি লেখেন, পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া প্রতিনিয়ত উনি বলতে থাকেন যে আমরা আমাদের সেই দার্শনিক ভিত্তি থেকে, ত্রয়ী আদর্শ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। পত্রিকার পাতা ঘাটলে আপনি দেখবেন এটা প্রতিনিয়তই উনি বলছেন। এই গীতিকার আর কেউ নয়, শহীদুল্লাহ ফরাজি। এই কৃতিত্ব তাকে দিতেই হয়। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখান দেশে দেশে, জাতিতে জাতিতে বিপ্লবের জন্য যেই দার্শনিক প্রত্যয় নিয়ে তারা বিপ্লব করেছেন সেটা তারা বাস্তবায়ন করেছেন। কিন্তু আমরাই একটি জাতি যেটা সেই প্রত্যয় থেকে সরে গিয়েছি। তার এই লেখার কারণে আজ একটা জোরালো জনমত তৈরি হয়েছে। আমাদের যা প্রয়োজন ছিল এই দার্শনিক ভিত্তিটা সংবিধানে অন্তর্ভুক্ত করা, শুধু তাই না, এই প্রত্যয়ের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এর প্রতিটাকে ধরে সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদকে তার সামঞ্জস্যটা দেখা, পরীক্ষা করা আমাদের দরকার ছিল। সেটা করা হয়নি বলে আমরা যদি দেখি সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হচ্ছে সকল নাগরিক সমান। 28-এর 4 অনুচ্ছেদে আবার বিভেদ তৈরি করা হচ্ছে। এর আওতায় নারী এবং শিশুকে আলাদা আইনের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। মানবিক মর্যাদা যদি দেখি একটি উদাহরণ হিসাবে, 35-এর 5-এ বলা হচ্ছে কেউই নির্যাতনের শিকার হবে না।
অথচ এর কোনো রক্ষা কবচ নাই, হলে কি করা হবে তার কিছু নাই। সামাজিক সুবিচার সম্পর্কে যদি দেখি, 14 অনুচ্ছেদে বলা আছে শ্রমিকদেরকে মুক্ত করার কথা, কিন্তু তারা তো দারিদ্র্যের প্রজা হয়ে রয়েছে। তাই দেখি যদি আরো আমরা ভেতরে যাই, প্রায়ই দেখা যাবে যে এরা সামঞ্জস্যহীন এবং স্ববিরোধিতাপূর্ণ। তাতে বলা যায় যে এই সংবিধান এই দার্শনিক ভিত্তি ত্রয়ী আদর্শের সাথে সাংঘর্ষিক অবস্থায় অবস্থান করছে। শুধু তাই না, এর ভিত্তিতে আমাদের প্রচলিত আইন কমপক্ষে 1200-এরও বেশি হবে, যেগুলো ঔপনিবেশিক আমলে প্রণীত হয়েছে। সেগুলা নিরীক্ষা করার প্রয়োজন আছে, প্রতিটা একটি একটিকে ধরে। এটা নির্দ্বিধায় বলা যায় সেখানে সাংঘর্ষিক অবস্থান আছে, কারণ ঔপনিবেশিক প্রহরীরা কখনোই চিন্তা করে নাই যে এই দেশের সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের জন্যই আইনগুলো প্রণয়িত হয়েছে। এটা তারা কখনোই করেনি, কিন্তু সেই আইনগুলো আজও রয়ে গেছে। ফলে আমরা এক আভ্যন্তরীণ পরাধীনতার ভিতর দিয়ে চলছি। আমাদের প্রধান উপদেষ্টা এই 24-এর গণঅভ্যুত্থানের আগেও উনি একদিন কোর্টে গিয়ে বলেন যে তাকে একটা লোহার খাঁচায় দাঁড়াতে হয়েছে। মানবিক মর্যাদার সাথে কতটা সাংঘর্ষিক অবস্থা আমি জানি না, সেটা এখনো আছে কিনা। এই যে আমরা আমাদের বিঘোষিত মুক্তিযুদ্ধের আদর্শের থেকে বিচ্যুত হয়েছে, তাতে রাষ্ট্রযন্ত্র ধীরে ধীরে অত্যাচারী হয়েছে, স্বৈরাচারী হয়েছে এবং সর্বশেষ সে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। অপরদিকে মানুষের ভিতরে ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে একটা বিস্ফোরণ উন্মুখ অবস্থা তৈরি হয়েছে, যার একটা বিস্ফোরণ ঘটেছে গত 24-এর জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। খেয়াল করলে দেখবেন যে এই 24-এর গণঅভ্যুত্থানটা শুরুটা যাত্রা পিছনে বিরাট প্রেক্ষাপট থাকলেও যাত্রাটা শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে, কিন্তু সেটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে বৈষম্য বিরোধী একটা অবস্থান নেয়। এই বৈষম্যহীন যেই ডাকটি, এটা আসলে কিন্তু সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারী একটা ঘনীভূত রূপ যা এখানে এসেছে। সেই জন্যে 71 এবং 24 এই জায়গাতে একটি বিনি সুতার মালায় গাঁথা। আজকে মূল প্রবন্ধ যিনি উপস্থাপন করেছেন তিনি সঠিকই বলেছেন যে 71 এবং 24-এর মধ্যে একটা মেলবন্ধন রয়েছে। তাই এটাকে আর ভাসমান রাখার কোনো সুযোগ নেই, এটাকে একটা জায়গায় নোংর ফেলতেই হবে, এবং সেটা হওয়া উচিত 10ই এপ্রিল, যেই দিন এটা ঘোষিত হয়েছিল। এটা যদি প্রজাতন্ত্র দিবস ঘোষিত হয়, সারা বছর যাবৎ রাষ্ট্র এবং আমরা এই সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বিষয়টির বাস্তবায়ন যেমন দেখতে পারবো, অন্তত এই একটি দিনে আমরা সালতামামি করে বুঝতে পারবো কতটা আমরা এগুলাম, কতটা পারলাম না, অন্তত নিজেদেরকে দেখতে পারবো। সুখের বিষয়, এই সরকার, অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটি পেশ করেছে সেখানে এই বিষয়টিকে আনা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটাকে রাষ্ট্রের দার্শনিক ভিত্তি হিসাবে বিবেচনা করলেই সবচেয়ে ভালো হয়। আজকের উপস্থাপক আরও একটি বিষয় এনেছেন, লিবার্টি স্কোয়ার। আমরা জানি কায়রোতে তাহরির স্কোয়ার, বেইজিংয়ে তিয়ানমেন স্কোয়ার, লন্ডনে পার্লামেন্ট স্কোয়ার, জর্জিয়াতে ফ্রিডম স্কোয়ার, মস্কোতে রেড স্কোয়ার। এই সবই হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি প্রতীক। এমন একটা স্কোয়ার আমাদের এখানে থাকবে, এটা তো খুবই বাঞ্ছনীয়। তাই তার এই প্রস্তাব, লিবার্টি স্কোয়ারের প্রস্তাব, খুবই সমর্থনযোগ্য। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করবেন। আরেকটি বিষয় উনি এনেছেন, ফ্যাসিবাদ বিরোধী দিবস। ইতালিতে মুক্তি দিবস নামে 25শে এপ্রিল, যেটা কয়েকদিন পরেই হবে। জার্মানিতে 20শে জুলাই ফ্যাসিস্ট বিরোধী প্রতিবাদ দিবস।
এবং 20 অক্টোবর স্পেনে ফ্যাসিবাদ বিরোধী দিবস এরকম আছে। এটা আমাদের এখানেও দরকার, কারণ 5ই আগস্ট সেই দিবস যেদিন ফ্যাসিবাদের পতন হয়েছে। এটাকে ফ্যাসিবাদ বিরোধী দিবস ঘোষণা করলেই আমরা সেদিন আমাদেরকে ফিরে বিবেচনা করতে পারবো যে গণতন্ত্রের মুক্তি কত স্বাদের। তাছাড়াও উনি কয়েকটা প্রস্তাব এনেছেন। এই প্রস্তাবগুলো আলোচনা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনবো সেই প্রত্যাশা, এবং আপনারা সবাই ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন। সবাইকে ধন্যবাদ।